রামিম, পাগল হয়েছিস তুই? নিজের বোনকে কেউ বিয়ে করে? বাবা, তুমি যা ইচ্ছে বলো, আমি তিন্নিকে বিয়ে করব। কি তিন্নি, করবি না আমাকে বিয়ে? তিন্নি চুপচাপ দাঁড়িয়ে থাকলো। আরো কয়েকবার প্রশ্ন করলাম, তিন্নি চুপ। তিন্নি, তুই বলবি নাকি মারবো তোকে আমি? হঠাৎ ঠাস করে একটা শব্দ হলো, তারপর সব চিৎকার বন্ধ। কোলাহল থেমে থমথমে শান্ত একটা পরিবেশ বিরাজমান হলো। তিন্নি চলে গেল নিজের রুমে। রামিম ঠায় দাঁড়িয়ে রইল। কামরুল সাহেব বুঝলেন ছেলে পথভ্রষ্ট হয়েছে, নইলে তিন্নিকে কিভাবে বিয়ের কথা বলে। ক্লান্ত না হওয়া পর্যন্ত মারা হলো রামিমকে। ব্যথায় শরীর ছেড়ে দিয়েছে রামিম। নাজনীন বেগম বাদে বাড়ির সবাই শক্ত। তিনিও কিছু বলছে না। বলবি কেন? হোক পালিত বোন, তবে বোন তো। বোনকে কিভাবে বিয়ের কথা বলে? দোতলা বাড়ির ওপরের তলায় পাশাপাশি রুমে থাকে রামিম তিন্নি। রামিমের বয়স যখন 2 বছর, তখন তিন্নির বাবা একটা মেয়েকে নিয়ে আসেন বাড়িতে। তিন্নি মেয়েটার বয়স তখন 1 বছর মাত্র। গ্যাসের সিলিন্ডার ফেটে বাবা মা মারা যায়। তিন্নির বাবা মা পালিয়ে বিয়ে করার কারণে কোনো পরিবারে এই মেয়েটাকে বোঝা মানাতে চায়নি। নাজনীন বেগমের মেয়ের খুব শখ ছিল, আর কামরুল সাহেবের বন্ধুর পরিবারে এত বড় একটা দুর্ঘটনার পর তিনি মেয়েটার ভবিষ্যতের কথা ভেবেই নিজের বাড়িতে নিয়ে আসেন। নিজের মেয়ের মতো করে মানুষ করেছেন তিন্নিকে। আজ 23 বছর ধরে মেয়েটাকে আগলে রেখেছেন তিনি। মেয়েটা দেখতে খুবই সুন্দর হয়েছে। বিয়ের প্রস্তাব আসছে রোজই। এরই মধ্যে একটা ছেলেকে বেশ পছন্দ হয়েছে তার। ছেলে ব্যাংকে চাকরি করে, ভালো বেতন, দেখতে শুনতেও ভালো। এতদিন আগলে বড় একটা ভালো ছেলের কাছে তুলে দিতে পারলেই তার শান্তি। এর মধ্যে রামিম এই কাহিনী করলো। লোকে জানলে কি বলবে? কেউ কি বিয়ে করবে মেয়েটাকে? ছেলেটাকে মেরে নিজেও ঠিক নেই। আড়ালে কেঁদেছেন কয়েকবার। রামিম চুপচাপ ওপরের দিকে তাকিয়ে আছে। পাশের রুমটায় তিন্নির রুম। সে কি বুঝতে পারছে না আমার প্রচুর কষ্ট হচ্ছে? ডাক্তার এসে ওষুধ দিয়ে গেছে। আপাতত পরিবেশ স্তব্ধ। নিঃশব্দে কেঁদে চলেছেন নাজনীন বেগম আর কাজের মহিলাটা। এ বাড়িতে শব্দ করে কান্না করা নিষেধ। কান্নাকাটির শব্দ শুনতে ভালো লাগে না। কাজের মহিলার নাম রহিমা বেগম। আমরা তাকে রহিমা কাকি নামে সম্বোধন করি। রহিমা কাকি আজ 20 বছর যাবৎ এই বাড়িতে কাজ করছেন। কাজের লোক কেউ ভাবে না। পরিবারের একজন সদস্য হয়ে গেছেন তিনি। পুরো পরিবার সহ এই বাড়িতে থাকেন তারা। তার স্বামী ড্রাইভার, তাদেরও প্রেমের বিয়ে। রামিমকে দুজনেই নিজেদের ছেলে ভাবেন আর তিন্নিকে মেয়ে। রামিম সময় পেলেই কাকের হাতে মাখা ভাত খেতে আসে। নিজের হাতে খেতে ইচ্ছে করে না তার। হয় মা নয়তো কাকি, দুজনের কেউ তাকে খাইয়ে দিবে। মাঝে মাঝে তিন্নির কাছে বায়না ধরে, আজ তুই খাইয়ে দিবি, নয়তো খাবো না আমি। প্রতিদিন তো কাকির হাতেই খাস, আজ আবার আমি কেন? উত্তর দেয় তিন্নি। রামিম জবাব না দিয়ে খাবার টেবিল থেকে উঠে দাঁড়ায়। তিন্নি পিছে পিছে যায়, আয় খাইয়ে দিই। দুজনে এমন মিষ্টি ভালোবাসায় পরিবারের কেউ রাগ করে না, বরং খুশি হয়। একটা সময় কামরুল সাহেব ভাবত মেয়েটাকে কি ছেলের বউ করে রেখে দেবে। সময় বদলায়, মনের ভিতর শঙ্কা হয় লোকে কি বলবে। নিজের মেয়ের মতো মানুষ করেছি যে। নাজনীন বেগম রামিমের পাশে বসে বাতাস করছে আর কাছে। এ কান্নায় প্রাণ নেই, নিষ্প্রাণ। রামিমের ইচ্ছা হয় তিন্নি কি করছে সেটা জানতে। তিনি একবার আসেনি তাকে দেখতে। ডাক্তার ওষুধ দিয়ে গেছে, খাওয়ার পর খেতে বলেছে। আজ মা বা কাকের হাতে খেতে ইচ্ছে করছে না, তিন্নির হাতে খাবে সে। পাশের রুম থেকে তিন্নি শুনল কথাটা। খাবার আনলো তিন্নি। রুমে ঢুকতেই রামিম স্বস্তির নিঃশ্বাস নিল। তবে তিন্নিকে আজ অন্যরকম লাগছে। চোখ মুখ ফুলে গেছে কিছুটা। হয়তো ভালোবাসি বলেনি কেউ, তবে কি ভালোবাসা থাকতে পারে না দুজনের মাঝে? রামিম কখনো বলেনি তিন্নিও। তবে মনে চেপে রেখেছে অপরন্ত ভালোবাসা। দুজনেই জানে সত্যিটা যে তিনি তার আপন বোন না। এমন কত গোধূলি গেছে। তিন্নি রামিমের রুমের পাশে যেতেই একটা শক্ত হাত হ্যাঁচকা টান মেরে তিন্নিকে শক্তভাবে আলিঙ্গন করেছে। কতবার ঠোঁটের খুব কাছে গিয়েও স্পর্শ করা হয়নি। কতবার তিন্নির গরম নিঃশ্বাস রামিমের মুখের ওপর পড়েছে তার হিসেব নেই। প্রাইভেটে পা দিয়ে পা ছোড়ার প্রতিযোগিতা কতবার হয়েছে তারও হিসেব নেই। এগুলা নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে, তবে ভালোবাসি বলা হয়নি কখনো। তিনি রুমে ঢুকে নিজের হাতে খাইয়ে দেয় রামিমকে। ইস, ছেলেটাকে কিভাবে মেরেছে! গালে লাল দাগ পড়ে গেছে। তিনি ছলছল চোখে বলে, রামিম, তোর আর আমার মাঝে অনেক শক্ত একটা দেয়াল, সম্পর্কের দেয়াল। তুই আমি চাইলেও এই দেয়াল ভাঙতে পারি না। পাগলামি করিস না। তুই ভালোবাসিস না আমাকে? দম বন্ধ হয়ে আসে তিন্নির। কি উত্তর দেবে সে? তিনি জবাব না দিয়ে উঠে চলে যায়। এ প্রশ্নের উত্তর তার কাছে নেই। হয়তো আছে, সে বলবে না। বলবে কেন? সমাজে বসবাস করতে হলে সমাজের নিয়মকানুনও তো মানতে হবে। রামিমের আজ ওষুধ খাওয়া হয় না। মার বেশ ভালোই পড়েছে, তার রিয়াকশনে দেখা যাচ্ছে। জ্বর এসে গেছে শরীরে, ব্যথারও তো কথা নেই। রহিমা কাকে এসে গরম তেল মালিশ করে দেওয়ায় কিছুটা ব্যথা কমেছে রামিমের। তিনি রুমে ঢুকে দরজা বন্ধ করেছে, আর খোলার নামগন্ধ নেই। রাতে খেতেও যায়নি সে। কামরুল সাহেব মেয়েটাকে ভীষণ পছন্দ করেন। সে নিজের হাতে প্লেটে করে
ভাত আর মাছের মাঠাতে নিয়ে রওনা দেয় তিন্নির রুমের দিকে। রামিমের প্রতি বাড়ির সবারই প্রচুর দুর্বলতা আছে। বাড়ির ড্রাইভার মানে রহিমা কাকের স্বামী রোস্তম মিয়া সে কামরুল সাহেবকে বলল, আমার ছেলেটাকে মারবেন কেন? ভুল করেছি, আমাকে বলতেন। এভাবে মারার কোনো দরকার ছিল? কামরুল সাহেব বেশ অবাক হন। কতটা আপন হলে বাড়ির ড্রাইভার রামিমকে নিজের ছেলে ভাবে। এ বাড়িতে রামিমকে নিয়ে মাথা ঘামানোর আর কেউ নেই। তবে তার মামা বাড়ি একজন আছে, মেয়েটার নাম তিথি, রামিমের মামাতো বোন। মামা বাড়ি গেলে তিথির চাইতে খুশি কেউ হইতে হয় না। ছোটবেলায় এক রুমে ঘুমাতো মামা বাড়ি গেলে, এখন বড় হয়ে গেছে, কেমন একটা লজ্জা কাজ করে। তাই দুজন আলাদা রুমে ঘুমালেও ঘুমানোর আগ পর্যন্ত ফেভিকলের মতো পিছু লেগে থাকে তিথি। ছেলেটাকে যে তার এত ভালো লাগে তার অবশ্য কিছু কারণও আছে। কারণ ছাড়া কাউকে ভালো কেন লাগবে? রামিমের চুলগুলো তিথির ভালো লাগে, ঘন কালো আর সিল্কি চুল। এতটা সিল্কি মেয়েদেরও হয় না। রামিম মামাবাড়ি গেলে তিথির ইচ্ছা হয় ছোটবেলার মতো রামিম ওর কোলে মাথা রেখে শুয়ে থাকবে আর তিথি চুলে হাত বুলিয়ে দেবে। এত গেল তিথির কথা, এবার রামিমের কথা বলি। রামিম ছেলেটার সাথে তিন্নির গলায় গলায়। সে সবসময় ঝগড়া করতে চায় তিথির সাথে। দুজন দুজনের প্রতি দুরকম ইচ্ছা প্রকাশ করে। তিথি যেখানে রামিমকে কোলে মাথা রাখিয়ে চুলে হাত বোলাতে চায়, রামিম সেখানে তিথির চুল টেনে ছিঁড়ে ফেলতে চায়। ছোটবেলায় অবশ্য এমন ছিল না, তবে বড় হওয়ার পর এই ইচ্ছাটা তীব্র হচ্ছে রামিমের। দরজায় টোকা দেন কামরুল সাহেব। সারা শব্দ না পেয়ে ডাক দেন, তিন্নিমা দরজাটা খুলতো। দরজা খুলে যায়। কামরুল সাহেব রুমে ঢুকতেই তিন্নি বিছানায় গিয়ে বসে। দেখেই বোঝা যাচ্ছে সে কেঁদেছে এতক্ষণ। কেমন একটা গ্লানি দেখা যাচ্ছে তিন্নির চোখে মুখে। শুনলাম খাওয়া দাওয়া নাকি করিসনি? হ্যাঁ বাবা, ভালো লাগছে না। মন খারাপ? না তো, মন খারাপ কেন থাকবে? আয় আমি তোকে খাইয়ে দিই। কামরুল সাহেব ভাত মেখে খাইয়ে দেয় তিন্নিকে। এ বাড়িতে কামরুল সাহেব যা বলেন তাই হয়। তবুও তিন্নিকে মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে খাইয়ে দিয়ে যায় কামরুল সাহেব। অন্যরকম ভালো লাগা কাজ করে তার মধ্যে। দরজা খোলাই ছিল। হঠাৎ রহিমা কাকি এসে দেখে বাবা মেয়ের এই দৃশ্য। বেশ কঠিন গলায় বলে, ভাব দেখে আর বাঁচি না। ছেলেকে আধমরা বানিয়ে রেখে মেয়েকে খাইয়ে দেওয়া হচ্ছে। কামরুল সাহেব আমলে নেন না। বলবেনই তো, বলবে না কেন? একেবার তো ছেলেটাকে দেখতে জানি সে। ছেলেটার প্রতি কি একটু ভালোবাসা নেই তার? রাত 2টা, গা ঘামিয়ে জ্বর এসেছে রামিমের, হয়তো আবারও আসবে। শরীরের কয়েক জায়গায় বেশ ফুলে গেছে। ওটা যেন একটা ব্যথার বাক্স, অল্প ছোঁয়া লাগলেই সারা শরীরে ব্যথার সাপ্লাই দিয়ে দেয়। পাশের রুমে লাইট জ্বলছে এখনো। রামিম ভাবে তিনি কি ঘুমায়নি? এত রাতে জেগে কেন আছে? অন্য সময় হলে রামিম রুমে যেত, অথবা দেয়ালে লাথি দিয়ে ওর ঘুম ভাঙিয়ে দিয়ে বলতো, লাইট অফ করে ঘুমা, আমার রুমে আলো আসলে আমি ঘুমাতে পারি না। তিন্নির আবার বদ অভ্যাস, রামিমকে জ্বালানোর জন্য রাতে লাইট অন করে ঘুমায়। রামিম আবার ভাবে, না, ও তো জেগে নেই, লাইট অন করে ঘুমায় সবসময়। শুয়ে থাকতেই ইচ্ছে করছে না রামিমের। উঠে দাঁড়াতেই খেয়াল করে শরীরে প্রচুর ব্যথা। অনড়ভাবে শুয়ে থাকার দৌড় এতক্ষণ বোঝা যায়নি, তবে এখন উঠতেই পুরো ব্যথাটা অনুভব করছে রামিম। হঠাৎ রামিমের মনে পড়ে জিরু বাবার কথা। রামিমের ওখান থেকে প্রায় 10 মিনিটের রাস্তা। মাজার শরীফে একটা পাগলা বাবা থাকে, নাম তার জিরু বাবা। হাতে পায়ে গলায় প্রায় 36 কেজি ওজনের শিকল বাঁধা। ওই অবস্থাতেই খায়, ঘুমায়, গোসল করে না লোকটা। তবুও সবসময় আতরের গন্ধ লেগেই থাকে গায়ে। জিরু বাবার সাথে রামিমের ভালো সম্পর্ক। মাজারে গেলেই জিরু বাবা ডাকে, কি রে বেটা, এসেছিস? আয় একটা ডিম খা, কলা পাউরুটি খা। প্রথম প্রথম ঘেন্না লাগিলে পরে একসময় রামিম বুঝল লোকটার আশ্চর্য কিছু ক্ষমতা আছে। লোকটার শরীরে কখনো দুর্গন্ধ বেরোয় না। 36 কেজি শিকল পরে আরামসে ঘুরে বেড়ায়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো লোকটা কাছে গেলেই মন ভালো হয়ে যায়। রামিম ভাবছে কাল একবার যাবে জিরু বাবার কাছে, হয়তো কোনো উপায় বের করে দিবে তিনি। হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ, তারপর ফিসফিসে কণ্ঠে আওয়াজ আসে, রামিম জেগে আছিস? তিন্নির গলা। এত রাতে ও আমার রুমে কেন? রামিম দরজা খুলে দেয়। অবাক হয়ে দেখে মেয়েটা খাবার প্লেট আর পানি গ্লাস হাতে বাইরে দাঁড়িয়ে আছে। মায়া কাজ করে মেয়েটার ওপর, প্রচুর মায়া কাজ করে রামিমের। মুখ ফুসকে রামিম বলেই ফেলে, তোকে এত সুন্দর কেন লাগছে আজকে? তিন্নি মাথা নিচু করে রুমে ঢুকে উত্তর দেয় না রামিমের প্রশ্নে। এশারায় ডাকে, আয় বস। রামিম আস্তে হাঁটে। 2 কদম এগোলে বিছানায় 2 কদম যেন 2 কিলোমিটার পথ এমন মনে হয় রামিমের। শরীরে ভীষণ ব্যথা যে। তিনি রামিমকে বলে, বাবা তোকে খুব মেরেছে তাই না? তুই মারিসনি? মারছি, তবে তোর ভালোর জন্যই। কি এমন ভালো হলো আমার জানি না, তবে তুই যেটা বলেছিস সেটা সম্ভব না। হাজার হোক আমরা ভাই বোন রামিম, একটু বোঝার চেষ্টা কর।
তুই চাইলে সব সম্ভব, শুধু একবার বল। আমি নিজেই চাই না। সত্যি চাস না তুই? আয়, ভাত খেয়ে ওষুধ খাবি, ব্যথা কমবে না নইলে। রামিম উত্তর পায় না। তিন্নি খাইয়ে দেয়, রামিম খায়। আলাদা একটা স্বাদ তিন্নির হাতে। নিজ হাতে ওষুধ খাইয়ে দিয়ে রুমে ঢোকে তিন্নি। রুমে ঢুকে রীতিমতো চমকে ওঠে তিন্নি। কামরুল সাহেব বসে আছে তার রুমে। এত রাতে হঠাৎ রুমে দেখে থমকে দাঁড়ায় তিন্নি। কামরুল সাহেব হাসি মুখে প্রশ্ন করে, রামিম খেয়েছে? হ্যাঁ। মেডিসিন? আচ্ছা ঘুমা, আমি যাই তাহলে। কামরুল সাহেবের এরূপ ব্যবহারে তিনি অবাক না হয়ে পারে না। সে ভেবেছিল হয়তো জিজ্ঞাসাবাদ করবে, নয়তো বকবে। কিছু না করে চলে গেল যে। সকাল হয়েছে, বাড়ির সবাই আজ ঘুমে। খুব ভোরে ঘুম ভেঙে গেছে রোস্তম মিয়ার। এত ভোরে ঘুম কখনো ভাঙে না তার। আজ কোনো এক অদ্ভুত কারণে জেগে গেছে সে। পাশে টুনি আর বউ। মেয়েটার দিকে তাকায় রোস্তম মিয়া। মেয়েটা একদম মায়ের মতো হয়েছে। সকাল সকাল ঘুম থেকে ওঠার নামগন্ধ নেই। রহিমার দিকে তাকিয়ে রোস্তম মিয়া ভাব, যৌবনকালে বড় সুন্দরী ছিল মেয়েটা। এখন বয়সের ছাপ পড়ে গেছে, সৌন্দর্য কিছুটা কমেছে বটে, তবে এখনও বেশ সুন্দরী। প্রেমের শুরুটা কতই না ভালো ছিল। রোস্তম মিয়া সেদিন গাড়ি করে নিয়ে আসে নাজনীন বেগমকে, সাথে ছোটোখাটো ফর্সা আর লজ্জাবতী একটা মেয়ে। রোস্তম মিয়া গাড়ির আয়নায় আরশুকে কয়েকবার দেখে রাস্তায়। মেয়েটা তার দিকে তাকিয়ে মুচকি আসে। তারপর কাজ করতে করতে কথা হয় একসময় প্রেম। এখন আর আগের মতো এত চিন্তা ভাবনা আসে না। আগে বহুত কিছু ভাবত, এই করবে সেই করবে। এখন অনেক দিন হয়ে গেছে, পাশাপাশি শুয়েও সেই ইচ্ছা আর করে না। তবে বউ বাচ্চা নিয়ে বেশ ভালোই আছে। মেয়েটা সারাদিন দৌড়ায়। রামিমকে খুব পছন্দ করে মেয়েটা, কাছে কাছে থাকে সবসময়। তবে রামিম অসুস্থ থাকলে কাছে যায় না। শুধু রামিম না, কেউ অসুস্থ থাকলে তার পাশে গেলে সেও নাকি অসুস্থ হয়ে যাবে, এমনটাই ভাবি সে। রামিম যখন তুনি বলে ডাকে, মেয়েটা হাসতে হাসতে পারলে গড়িয়ে পড়ে। পেটে হাত দিয়ে হাসে মেয়েটা। এত যে খুশি মেয়েটার, এত হাসি কোথায় রাখে? রোস্তম মিয়া বাইরে বেরোয়। বাহ, খুব ভোরে উঠলে সকালটা ভালোই কাটে। রোস্তম মিয়া খালি পায়ে হাঁটে। হাঁটতে হাঁটতে চোখ পড়ে দোতলায়। রামিমের জানালায় কিছু একটা ঝুলছে। কুয়াশা কাটেনি এখনো, আবছা কিছু বোঝা যায় না। ওদিকে খুব একটা মনোযোগ দেয় না। তার এখন উদ্দেশ্য হলো পুরো বাড়ির চারপাশটা ঘুরে দেখা। রহিম মিয়া আশ্চর্যজনক জিনিস দেখেন। তিন্নির রুমের জানালায়ও কিছু একটা ঝুলছে, মোটা সুতার মতো কিছু একটা। চোখ ডলে আবার তাকায়, না কিছু নেই। ঘুম কাটেনি হয়তো, চোখে ভুল দেখছে সে। রোস্তম মিয়া ভাবে দুজনে মিলাইয়ে দেব নাকি। না না, ছি ছি, লোকে কি বলবে। ভাই বোনের বিয়ে কল্পনাও করা যায় না। কোথায় ভাই বোন? রক্তের সম্পর্ক আছে, পালিত বোন তাও তো না। শুধুমাত্র বন্ধুর মেয়েকে তার ছেলের সাথে একসাথে বড় করেছে। মানুষের মন বড় আজব জিনিস। একই সময় কয়েক রকমের চিন্তা ভাবনা করে শেষমেশ সিদ্ধান্তহীনতায় ভোগে, ভুল সিদ্ধান্ত নেয়। ব্যথা কমেছে অনেকটাই। হাঁটতে এখন আর অসুবিধা হচ্ছে না। বাবার প্রতি কোনো রকম রাগ নেই রামিমের। ছোটবেলা থেকে বাবা বেশ গম্ভীর তার সাথে। বুদ্ধি হওয়ার পর, সব কিছু বুঝতে ও মনে রাখতে শেখার পর থেকে কখনো সে দেখেনি বাবা অফিস থেকে ফিরে তাকে কোলে তুলে কপালে একটা চুমু দিয়েছেন। অথচ প্রতিদিনই তিন্নির জন্য চকলেট আনত। তিনি তার চকলেটের ভাগ রামিমকে দিত। প্রথম প্রথম মন খারাপ করত রামিম, কিন্তু পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। বাবার সাথে ছেলের সম্পর্ক নাকি বন্ধুর মতো হয়। রামিম কখনো বাবার সাথে দরকারি কথা ছাড়া তেমন কিছু বলেনি। সেই বাবা মারলেও রাগ করার কিছু নেই। বাবা যে তাকে পছন্দই করে না, সেটা অনেক আগেই বুঝে গিয়েছিল রামিম। ব্রাসাতে ব্যালকনিতে দাঁড়িয়ে রামিম ভাবে, এখান থেকে নিচে লাফ দিলে কেমন হয়? এত যন্ত্রণার অবসান ঘটে যেত, তাই না? 2 পা পিছিয়ে আসে রামিম। চোখ বন্ধ করে 3 পা এগোলেই শূন্য। শূন্যে ভাসতে কি মজা লাগে, নাকি দম বন্ধ হয়ে আসে? হয়তো মাটিতে আছড়ে পড়ার আগ পর্যন্ত বেশ ভালোই লাগবে। তারপর যখন দেহটা মাটিতে পড়বে, তাজা রক্ত ছিটকে বেরোবে শরীর থেকে। গরম রক্তে তখন কি ভালো লাগবে? না, ভালো লাগার কথা না। তখন যন্ত্রণায় মৃত্যুবরণ হবে। এসব রামিমকে দিয়ে হবে না, ভয় লাগে তার। তবে একটা জিনিস বেশ ভালোই পারে, সিগারেট। বাড়ির সবাইকে লুকিয়ে সিগারেট খায় রোজই। রামিমের ধারণা বাড়ির কেউ জানেই না সে সিগারেট খায়। এ বাড়িতে 2 জন মানুষ জানে, যেটা রামিম নিজেও জানে না, তিন্নি আর কামরুল সাহেব। কামরুল সাহেব জেনেও কিছু বলেন না। মাঝে মাঝে ভাবেন, কখনো ছেলেটাকে আদর, স্নেহ, ভালোবাসা কোনোটাই দিতে পারিনি, তবে আজ শাসন কেন করব? অধিকার নেই তার, এই ভেবে কিছু বলে না। 2 দিন বাইরে যাওয়া হয়নি। যে ব্যথা বাইরে কিভাবে যাবে? এখন ব্যথা কম, আজ যেতে হবে। জেরু বাবার সাথে দেখা না করে ভালো লাগছে না।
খাবার টেবিলে কথা বলে না রামিম, চুপচাপ খায়। পাশে কামরুল সাহেব ছেলেটার দিকে তাকাবে না করেও বারবার দেখছে রামিমকে। তার মনের ভিতর কি চলছে কে জানে। তিন্নিও চুপচাপ। ওই ঘটনার পর থেকে নাজিন বেগমও দরকার বাদে কোনো কথা বলেনি কামরুল সাহেবের সাথে। বাড়ির সবাই চুপচাপ, শুধু টুনি বাদে। ও দিব্যি চিল্লায়, এটা করে ওটা করে। ওর এখন ভীষণ আনন্দ। বাড়ির কেউ কিছু বলে না, কেউ শাসন করে না। যা ইচ্ছা করে বেড়াচ্ছে, ভালোই থাকার কথা। খাওয়া শেষে রামিন ডাকে, এই টুনি, বুড়ি, আমার রুমে আয় তো। না, যাব না। তোমার সাথে গেলে আমিও অসুস্থ হয়ে যাব। আমি সুস্থ হয়ে গেছি, এই দেখ হাঁটছি, কথা বলছি। সত্যি তো? আচ্ছা চলো। রামিমের পিছে পিছে টুনি রুমে যায়। বলো কি বলবে? আগে পাপ্পি দে একটা। টুনি মেয়েটা খিলখিল করে হেসে ওঠে। ছোট বাচ্চাদের সব অবস্থাতেই ভালো লাগে, আল্লাহ বানিয়েছেন যে এমন করে। হাসি থামিয়ে টুনি বলে, চাচু, তুমি বড় ফাজিল হয়েছ। তিন্নি আন্টি থেকেও পাপ্পি চাও, আমার থেকে চাও। তিন্নি থেকে চাই সেটা তুই কিভাবে জানলি? টুনি বিজ্ঞদের মতো গম্ভীর ভাব নিয়ে বলে, আমি এবারই সব খবরই রাখি। তাহলে আমার একটা কাজ করে দে। কি কাজ? দেখ তো পাশের রুমে তিনি আছে কিনা। আমিও রুমে যাব না। আচ্ছা, দেখতেছি। টুনি ইনোসেন্ট একটা ভাব নিয়ে হাসি মুখে তিন্নির রুমে চলে যায়। তিনি রুমে নেই, ফিরে এসে বলে, রামিম বিছানার নিচে থেকে চকলেট বের করে মেয়েটার হাতে দেয়। টুনি খুশি হয়ে একটা পাপ্পি দেয় রামিমকে। টুনি চলে যায়। রামিম আবার বিছানার নিচে হাত দেয়। এক কোণ একটা প্যাকেটে দুটো সিগারেট আছে। জানালা বন্ধ করে সিগারেট ধরে রামিম। 11টা বেজে গেছে। রামিম বাসা থেকে বেরিয়ে রাস্তার পাশে টঙ্গের দোকানে বসে। ছোট মামা টেলিফোন করে জানিয়েছে সে আসবে, কিন্তু বাসায় যাবে না, তাই এখানে বসা রামিমের। তবে রামিম ভেবে রেখেছে আজ মামাকে নিয়ে জিরু বাবার কাছে যাবে। বয়স কত হলো, এখনও বিয়ে করেনি কেন? এর একটা বিহিত করতে হবে। পকেটের টেলিফোনটা আবার বেজে ওঠে রামিমের। মামা কোথায় তুমি? আমি কখন থেকে বসে আছি। তুই একটু বাসায় আয়, আমি কাজে ব্যস্ত আছি। আচ্ছা, আসছি। বিরক্ত মুখে ফোন কেটে দেয় রামিম। এখন আবার 11 মিনিট হাঁটো। তবে দেখা করাটা মনে হয় জরুরি, তাই মামা ডেকেছে, যেতেই হবে। যেতে যেতে ছোট মামার বিবরণ দেই। নাম রন্টু মিয়া, দেখতে পুরাই সালমান খান, বডিটা বানিয়েছে জটিল। রামিমের মাঝে মাঝে হিংসা হয় মামাকে দেখে। শুধু নামটা যদি রন্টু মিয়া না হয়ে রন্টি ইউ হতো, তাহলে পুরাই আমেরিকান মনে হতো মামাকে। এই একটা নাম নিয়ে তার আক্ষেপ। আকিকা করে নাম পরিবর্তন করার পরও সবাই তাকে রন্টু মিয়া বলে ডাকে। রামিম ডাকে রন্টি ইউ, এই জন্য বেশ পছন্দ করে রামিমকে। রন্টু ডাকে সমস্যা নেই, তবে মিয়া কেন ডাকবে? এই মিয়াটা নিয়ে যত ঝামেলা। তিনি ভাবেন সবাই যদি রামিমের মতো রন্টি ইউ ডাকতো তবে কেমন হতো। রামিম মামা বাড়ি পৌঁছায়। সবার আগে বেরোয় তিথি। রামিমের দিকে তাকিয়ে আবার চোখ ভিজে ওঠে তার। ছলছল চোখে তাকায়। চোখ ভিজে আসার আগেই চোখ নামিয়ে নেয় তিথি। হাত ধরে টেনে ছাদে নিয়ে যায় রামিমকে। ছাদে উঠে জড়িয়ে ধরে কাঁদতে থাকে তিথি। এটা রামিমের কাছে নতুন কিছু না। রামিমের সাথে কিছু খারাপ হলেই সে এভাবে কাঁদবে। রামিম প্রতিবারের মতো এবারও ছাদের দরজা আটকে দেয়, যাতে কেউ এই অবস্থাতে না দেখে ফেলে। এখন বড় হয়েছে, লোকে নানান জিনিস ভাবে। কি হয়েছে, কান্না করছিস কেন? তোকে মেরেছে খুব, তাই না? হ্যাঁ মেরেছে। কে কে মেরেছে? বাবা আর তিনি। তিনি কেন মারবে? জানি না, ওর জন্যই তো বলছিলি। ও নিজেই মারলো, বাদ দে তো। আচ্ছা দিলাম বাদ। তবে তুই এখন আর আমাদের বাড়ি আসিস না কেন? তুই আসলে আমার ভালো লাগে। আচ্ছা আসবো। তোর জন্য বিরিয়ানি রান্না করছি, আনবো? না, আগে ছোট মামার সাথে দেখা করি তারপর। আচ্ছা রুমে আসিস। আচ্ছা ছাড়, এবার আমাকে লোকে দেখে ফেললে বাজে কথা বলবে। বলুক গে, আমার কি? আমার কিছু যায় আসে না। আমার আসে। রামিম নিজেকে ছাড়িয়ে নিয়ে ছোট মামার রুমের দিকে পা বাড়ায়। রুম নক করতেই দরজা খুলে দেয় মামা। বয়সের পার্থক্য খুব একটা না, 5 বছর মাত্র। রন্টি মামাকে তাই বন্ধুর মতোই ভাবে রামিম। রুমে ঢুকতেই রন্টু মামার সিগারেটটা রামিমের হাতে। রামিম সিগারেট ধরিয়ে বলে, মামা, কাহিনী কি বলো তো? আজ হঠাৎ সিগারেট খাচ্ছ? ভাগ্নে বড় বিপদে আছি, তোর সাহায্য দরকার। কি সাহায্য মামা? ভাগ্নে আমি বিয়ে করেছি, কিন্তু বাসায় কিভাবে জানাবো বুঝতেছি না। রামিম সিগারেট ফেলে মামার মুখের দিকে তাকায়। এখন নেশা সিগারেট না, মামার চোখের দিকে তাকালেই নেশা লেগে যাবে রামিমের। রন্টি মামা, ইউ তুমি বিয়ে করেছো? আসতে বল। সরি ভাগ্নে, পেনে আসি কি বলছি তার ঠিক নেই। বসছি, চল, তোমার ব্যবস্থা করতে হবে। কোথায় যাবি? জিরু বাবার কাছে। তিনি একটা হেস্তনাস্ত করিয়ে দিবে। রন্টু মিয়া রামিমের পিছে পিছে হাঁটে। জিরু বাবাকে ভয় লাগে তার, তারপরও যাচ্ছে। সমস্যায় থাকলে কত কিছুই না করতে হয়। রামিমের আর বিরিয়ানি খাওয়া হয় না, তবে তিথি এসে খাইয়ে দিয়ে যাবে সেটা অজানা নয় রামিমের।
তিথি এত কষ্ট করে রান্না করেছে আর রামিমকে খাওয়াবে না, এটা হতেই পারে না। জিরু বাবা রামিমকে দেখে খুশি হয়, কাছে ডাকে, বাবা আয়, অনেকদিন আসিস না, তোরে খুব দেখতে ইচ্ছে করছিল কয়দিন ধরে। বাবা ক্ষুধা লাগছে, কলা পাউরুটি খাবি? খিচুড়ি আছে মাংসের, তুমি খাওনি? খাইছি, তুই আসবি আজ তাই রাখছিলাম। আমি আসবো তুমি কিভাবে জানো? বাবা তুই যে বিপদে আছিস সেটাও জানি। রামিম বিস্ময় নিয়ে তাকায় জিরু বাবার দিকে। লোকটা আসলেই অনেক কিছু বুঝতে পারে। পিছিয়ে চোখ জোড়া চকচক করে ওঠে রন্টু মিয়ার। সেভাবে সমস্যার সমাধান তিনিই করতে পারবেন। তিন্নিকে দেখতে এসেছে ছেলেপক্ষের লোকজন। তিন্নিকে সাজিয়ে গুছিয়ে তাদের সামনে বসানো হয়েছে, অথচ মেয়েটাকে এমনিতেই সুন্দর লাগে। খোলা চুল, কোনো মেকআপ ছাড়া, তৈলাক্ত কোনো খেয়েও মেয়েটাকে সুন্দর লাগে। এত কাছে থেকে রামিম মেয়েটাকে দেখেছে, কখনো খারাপ লাগে তার অজানা নয়। তবে রামিমের সবসময় ভালো লাগে তিন্নিকে। রামিম বাসায় ফিরে বিকেলে। সারাদিন রন্টি মামা তাকে নিয়ে ঘুরেছে। রন্টি মামা ভীষণ খুশি। জিরু বাবা উপায় বলে দিয়েছে। রামিম নিজের কথা বলে না জিরু বাবাকে, বলে কি লাভ? সে তো জানে সম্ভাবনা এই দেওয়াল ভাঙা। বাসায় লোকজন দেখে রামিম বুঝে ফেলে তিন্নিকে দেখতে এসেছে। চুপচাপ রুমে গিয়ে দরজা আটকে দেয় রামিম। তিথি এসেছে, দরজা ধাক্কাছে রুমের ভিতর। রামিম দরজা খুলে দেয়। তিথি অভিমানী কণ্ঠে বলে, তোর জন্য বিরিয়ানি রান্না করলাম, আর তুই না খেয়ে চলে আসলি? আসবি তো আমি তোরকে। আরে রন্টু মামা নিয়ে গেছিল ঘুরতে, আমি কি করতাম? তোর কিছুই করতে হবে না, চুপচাপ বস এখানে। তিথির টিফিন বক্স থেকে বিরিয়ানি বের করে প্লেটে রাখে। রামে মুগ্ধ চোখে দেখে মেয়েটাকে। শীত চলে যাবার সময় হয়েছে, রোদের খুব তেজ, এখনই ঘাম বের হচ্ছে। তিথি ঘেমে গেছে কিছুটা। রামিম জানালা খুলে দেয়। সুরসুর করে বাতাস ঢুকে রুমে। ঠান্ডা বাতাসে ঘাম ওবে যায় তিথির। আয় তোকে খাইয়ে দে। আমি নিজের হাতে খাই? না, আমি খাইয়ে দেব। আচ্ছা, দরজা আটকে দিয়ে আয়। না, খোলাই থাকুক। তিথি হাতের আঙুলে অল্প কিছুটা বিরিয়ানি তুলে রামিমকে খাইয়ে দেয়। রামিমের ঠোঁটের স্পর্শে পুরো শরীর শিশির করে ওঠে তিথির। ইচ্ছা হয় একটা কিস করতে। রামিম তৃপ্তি নিয়ে খায়। মেয়েটা বিরিয়ানি বেশ ভালোই রান্না করে। অল্প অল্প করে খেতে থাকে রামিম। হঠাৎ মনে পড়ে তিথি খেয়েছে। কী রে, তুই খাইছিস? না। কেন? এমনিতেই। হা কর। রামিম তিথির মুখে খাবার তুলে দেয়। তিথি চোখ বন্ধ করে ফেলে। রামিম ছেলেটাকে বড্ড বেশি ভালোবাসে তিথি। আস্তে করে আঙ্গুলে কামড় দেয় তিথি। রামিম ও করে ওঠে। তিথি হাসতে থাকে। রামিম রাগে চোখে তাকায় তিথির হাসি দেখে রাগ পড়ে যায়। মেয়েটাকে কখনো ভালোভাবে খেয়াল করেনি রামিম। মেয়েটার গালে দুপাশে দুটো তিল। তিনির পিঠের দিকে আছে কিন্তু গালে নেই। ডান গালে তিল থাকলে সে নাকি সুখী থাকে সবসময়, আর বাগালে থাকলে দুঃখী। এই মেয়েটার তো দুপাশেই আছে, সুখ দুঃখ মিলেই তার জীবন। সন্ধ্যার পর তিন্নি রুমে আসে। রামিম তাকায় না তিন্নির দিকে, বাইরের দিকে তাকিয়ে বলে, বস। তিন্নি বসে না। দরজা আটকে দিয়ে রামিমের কাছে আসে। এদিকে তাকা। বাহ, সুন্দর লাগছে তোকে। পছন্দ করেছে নিশ্চয়, আমি মানা করে দিছি তাদের। কেন? রামিম উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করে। ছেলের বয়স বেশি, আমি বাবাকে বলে দিয়েছি এই বিয়ে হবে না, বাবা মানা করে দিয়েছে তাদের। রামিম স্বস্তির নিঃশ্বাস ফেলে, তবে সে ভেবেছিল তার জন্য হয়তো মানা করেছে। যাই হোক, আপাতত বিয়ে হওয়ার চান্স নেই, এটাই রামিম খুশি। তিন্নির দিকে তাকিয়ে চোখ ফেরাতে পারে না রামিম। শাড়ি, চুড়ি, গোছানো চুল, মেকআপ আর ছোট একটা টিপ অন্যরকম লাগছে আজ। সাজানো গোছানো একটা মেয়ে আর তিন্নি পার্থক্য অনেক। এই মেয়েটা বউ হওয়ার যোগ্য, আর তিন্নি মেয়েটা সারা জীবন পাশে থাকার। এই সাজগোছে বড় অচেনা তিন্নি। মেকআপের আড়ালে ঢেকে গেছে তিন্নি। সামনে দাঁড়িয়ে আছে চেনা অচেনা একটা মেয়ে। রামিম তিন্নির হাত ধরে। তিন্নি ছটকা মেরে ছাড়িয়ে নেয়। রামিম এভাবে হাত ধরবি না, ভুলে যাস না আমিকে। রামিম পিছিয়ে আসে। তিন্নি মেয়েটা আলোর মতো, ধরার চেষ্টা বোকামি ছাড়া আর কিছুই না। কামরুল সাহেব চিন্তিত হয়ে পড়েন। রামিম তিন্নির বিষয়টা খুব ভাবাচ্ছে তাকে। একবার ভাবছে দুজনের সুখের কথা, আবার ভাবছে সমাজের কথা। এই সমাজ একটা দেওয়াল দিয়ে রেখেছে, সেটা ভাঙতে গেলে ক্ষতিপূরণ স্বরূপ মান সম্মান হারাতে হবে। রাত হয়েছে। পাশাপাশি শুয়ে আছে কামরুল সাহেব আর নাজনীন বেগম। কামরুল সাহেব এমনিতেই কম কথা বলেন, আর নাজনীন বেগমে ইদানিং কথা বলছে না খুব একটা। মোটামুটি নীরব একটা পরিবেশ। এই রুমে যে দুজন মানুষ আছে সেটাই বোঝাই অসম্ভব। মাঝে মাঝে কামরুল সাহেব দীর্ঘশ্বাস ছাড়ছেন। তিথি, তিন্নি আর রামিম তিনজন বসে ছাদে আড্ডা দিচ্ছে। তিথি বকবক করতেছে, রামিম তিন্নি কিছুটা চুপচাপ। তিথি রামিমকে ভালোবাসলেও সে চায় রামিম যার সাথে থাকুক ভালো থাকুক, তাই তিন্নির প্রতি কোনো খারাপ কিছু কাজ করে না তার।
রামিম তিন্নিকে ভালোবাসলে তার কি করার আছে? রামিম আর তিন্নির মাঝে এই কদিনে অনেক দূরত্ব বেড়েছে। আগের মতন কথা হয় না, ঝগড়া করা হয় না, রাগ অভিমানও হয় না। শীতের শেষ হালকা বাতাস বইছে। হঠাৎ মেঘ গর্জন করে ওঠে। তিন্নি তিথি দুজনেই জড়িয়ে ধরে রামিমকে। কয়েক মুহূর্ত পরে তিনজনের অট্টহাসির শব্দ পাওয়া যায়। তিনজনের হাসির শব্দে কামরু সাহেব একটু স্বস্তি পান। এবারে এখনও ঘুমায়নি, জেগে আছে। কয়েকটা মানুষ জেগে আছে, তবে ভেতরটা মরে গেছে। ভেতরে পচে গন্ধ ছড়াচ্ছে, মাছি উঠছে ভো ভো করে। কয়েকটা পোকা উঠে আসছে হৃৎপিণ্ড থেকে। তবুও তারা জেগে আছে এই সমাজের নিয়মের কারণে। ছোট মামার সাথে আজ শহরে যেতে হবে রামিমের। ছোট মামিকে দেখার আর তর্স হচ্ছে না তার। রন্টি মামা যে সত্যি সত্যি বিয়ে করেছে সেটা মোটামুটি নিশ্চিত হলেও কিছুটা দ্বিধা কাজ করছে রামিমের। যেই মামা মেয়ে দেখলে পালাতো, সে বিয়ে করেছে, তাও আবার প্রেমের বিয়ে বিশ্বাস করা কিছুটা হলেও কষ্টকর। জিরু বাবার কথা অনুযায়ী আজ ছোট মামিকে বাসায় নিয়ে আসবে। সকাল থেকে ফোন দিয়ে যাচ্ছে রন্টু মিয়া। রামিমের ফোনটা বেজেই চলেছে, রিসিভ করার নামগন্ধ নেই। রন্টু মিয়া কিছুটা চিন্তায় পড়ে গেছে। রামিম গেছে তিথির সাথে কথা বলতে, কারণ ও বাড়িতে সবাই একজনকে খুব ভালোবাসে, সেটা হলো তিথি। বড় মামা ভীষণ রাগী। তার রাগের বহিঃপ্রকাশ একবার দেখেছিল রামিম। বড় মামি ছোট মামা দুজনকেই মেরেছিল। রামিম তিথি যখন খুব ছোট, বয়স 7 হবে, সামনে যে যাচ্ছে তাকেই ধাক্কা মেরে সরিয়ে নিচ্ছে, নয়তো মারছে। এমন অবস্থায় তিথি সামনে গিয়ে দাঁড়ায়। রামিম সেদিন প্রচুর অবাক হয়েছিল। তিথিকে দেখে বড় মামা চলে গেল। রামিম ভাবে তিথি মেয়েটার চোখে অনেক মায়া। যতই রাগ করুক না কেন, ওর চোখের দিকে তাকালে সব রাগ পানি হয়ে যায়। সেদিনের পর থেকে রামিম তার বড় মামার আশেপাশে খুব একটা ভিড়ে না। শেষমেশ সিদ্ধান্ত হলো তিথিও সাথে যাবে। অগত্যা তিনজনের রওনা দিল শহরের উদ্দেশ্যে। রামিম যে গ্রামে থাকে তা না, তবে শহর থেকে একটু ভেতরে সব ধরনের সুবিধাই আছে। শুধু কোলাহল নেই, শহরের ব্যস্ততা নেই, ট্রাফিক পুলিশ নেই, না আছে গাড়ির হর্নের শব্দ। ঠান্ডা বাতাস বয়, কোকিলের ডাক শোনা যায় সকালে, পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে শহরের মতো গাড়ির হর্নের শব্দে না। রন্টু মিয়াকে বেশ খুশি খুশি লাগতেছে। ট্যাক্সিতে পিছে একটা সিট, সামনে 2টা। ড্রাইভারের পাশে 2জন বসেছে, রামিম, তিথি আর রন্টু মিয়া পিছনে। তিথি জানালার পাশে, রামিম মাঝখানে, ও পাশে রন্টি মিয়া। রামিম খেয়াল করলো তিথিও বেশ হাসি খুশি আজ। আর একটু পরপর রামিমের দিকে চেপে বসে আর মুচকি হাসে। প্রেমের লক্ষণ বেশ ভালোই বুঝে রামিম তাই এখন দূরে দূরে থাকে তিথি থেকে। ছোট মামির নাম ঝর্ণা ইসলাম। বেশ পানি পানি ভাব আছে নামটাতে। মজা করে বলে রামিম। মেয়েটা দেখতে ভালো, উচ্চতাও ভালো, তবে চুলগুলো ছোট ছোট। রামিম হাসি খুশি থাকার চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। সে ভাবতেছে তিন্নি যেদিন বিয়ে হবে ও তো চলে যাবে আমাকে ছেড়ে। আমি কি আটকাতে পারবো না ওকে? মনটা ভারী হয়ে যায় রামিমের। এবার সামনে বসেছে ড্রাইভার মশাই, বেজায় খারাপ। ভুঁড়ি নিয়ে নড়তে পারে না, কিন্তু গাড়িতে বসিয়েছে 5 জন মানুষ। তার ভুঁড়ির প্রশস্ততায় একটা সিট দখল করেছে, তারপরও পাশে 2 জন বসিয়েছে। সেদিকে খেয়াল নেই রামিমের। একবার তিন্নির কথা ভাবতে শুরু করলে আর বাইরের পৃথিবীর কথা মনে থাকে না তার। কথা অনুযায়ী জিরু বাবা এসেছে রামিমের মামা বাড়ি। বেশ হোক, ডেকে বলে চলেছে তোদের সংসারে উন্নতি আসতে চলেছে, ভালো কিছু হবে আজ। বড় মামা বড় মামি বাইরে এসে দেখবে। এসব তার কিছুক্ষণ পরে রন্টি মামা রামিম তিথি বাড়িতে প্রবেশ করবে, এমনটাই প্ল্যান করা। প্ল্যান মতো সব কিছু হলেও বড় মামাকে কিছুতেই মানানো গেল না রন্টু মামার বিয়ের ব্যাপারটা। ঝর্ণা ইসলাম অর্ফে ছোট মামি আর রন্টি মামাকে নিয়ে নিজের বাড়িতে ফিরল রামিম। মা আর বোন, এই 2 জন মানুষ সবসময় দুর্বল। রামিম দেখল তার মা বেশ খুশি হয়েছেন রন্টু মামার বউকে দেখে। রুমে এসে ঘুমালো রামিম। আপাতত কদিন এখানে থাকবে রন্টু মামা। নিচতলা একটা রুম সবসময় ফাঁকা থাকে, সেখানে তাদের ব্যবস্থা করে দিয়েছেন নাজনীন বেগম। রামিম স্বপ্নে দেখে তিন্নিকে নিয়ে পালিয়ে বিয়ে করেছে সে। ছোটোখাটো একটা সংসার, প্রচুর ভালোবাসাবাসি, একটা ছোট ঘর, জানালার পাশে কয়েকটা রজনীগন্ধা ফুলের গাছ, টিনের চালে কয়েকটা ফুটো, সেখানে দিয়ে সূর্যের আলো গোলাকার হয়ে রুমে ঢুকে ছড়িয়ে যায়। বর্ষাকালে টুপটাপ পানি পড়ে ছিদ্র দিয়ে। ছোট ছোট সীসার কলস দেওয়া ফুটোর নিচে টুপটাপ শব্দ হচ্ছে। রামিম তিন্নি ঘুমিয়ে আছে একে অপরকে জড়িয়ে। হঠাৎ কয়েক ফোঁটা পানি রামিমের মুখের উপর পড়ল। ঘুম ভেঙে গেল রামিমের। বাস্তবে ঘুম ভেঙে গেছে। রামিম ভাবে পালিয়ে গেলে কেমন হয়। চলে গেলাম এই শহর থেকে দূরে, বহু দূরে। শহর পেরিয়ে আরেকটা শহর, তারপর আরেকটা, এইভাবে যেতে যেতে একটা নদীর ধারে ছোট একটা গ্রাম পড়বে। সেখানে দুজনেই থাকবো। কদিন কেটে যায়। রন্টু মিয়াকে মেনে নিয়েছে বাড়ির লোকজন। মেনে না নিয়ে কী করবে? বয়স তো কম হয়নি এখন, বিয়ে না করলে কখন করবে? জিরু বাবাকে 500 টাকার 2টা নোট দিয়ে এসেছে রন্টু। ইদানিং কামরু সাহেব একটু বেশি টেনশনে আছেন বলে মনে হচ্ছে নাজনীন বেগমের। কথা বলে না, চুপচাপ থাকে। এসব দেখে নাজনীন বেগম আর চুপ থাকতে পারে না।
কি হয়েছে তোমার? কিছু না। তাহলে এমন চুপচাপ? তুমিও তো কথা বলো না। আমি কি দেয়ালের সাথে কথা বলবো নাকি চেয়ার টেবিলের সাথে? আগে বলবে তো। আমি তো রাগ করে বলিনি, তাই বলে তুমিও বলবে না? বুঝলে না জো, ছেলে মেয়েকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। উল্টাপাল্টা কিছু করে না বসে। আমি বলছিলাম কি, তিন্নিকে বউ করে রেখে দিই। আমাদের কাছেই থাকলো মেয়েটা। তুমি কি ভেবে বলছো? এটা হয় না বুঝলে। সমাজে বলে একটা জিনিস আছে, ছেলেটাকে দেখেছ? সবার আগে ছেলে মেয়ের সুখ, তারপর বাকি সব। তুমি বুঝবে না নাজু, বুঝলে এ কথা বলতে না। নাজনীন বেগম শুয়ে পড়ে। সে বোঝার চেষ্টাও করবে না, তাকে বুঝিয়ে কি লাভ? মাঝরাতে তিনি রামিমের রুমে আসে। রামিম চোখ ডলতে ডলতে দরজা খুলে দেয়। তিনি চোখ তুলে তাকাতে পারে না রামিমের দিকে। রামিম প্রশ্ন করে, ইদানিং এত রাতে আমার রুমে কেন আসিস? তিনি কিছু বলে না, চুপচাপ তাকিয়ে থাকে রামিমের দিকে। হা করে কি দেখছিস? কিছু না। তোর নাকি শরীর খারাপ, তাই দেখতে এলাম। আমার শরীর তো কবেই ভালো হয়ে গেছে। ও, তাহলে হয়তো ভুল দেখেছি। তুই ঘুমা। তিনি রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই রামিম হাত ধরে ফেলে তিন্নির। তিনি একবার বলো না ভালোবাসি। আমি এই সমাজ, এই দেয়াল সব নিয়ম ভেঙে ফেলব। তিনি আজও জবাব দেয় না, হাত ছাড়িয়ে নেয়। রামিম আবার টান মেরে বুকে জড়িয়ে নেয় তিন্নিকে। দোতলায় এত রাতে কেউ আসে না, তাই ভয় পায় না রামিম। ঠোঁটের নিচে আঙ্গুল রাখে তিন্নির। একটা হাত কানের নিচ দিয়ে গলা ছুঁয়ে যায়। তিন্নির গরম নিঃশ্বাসটা অনেকদিন পর অনুভব করে রামিম। তিনি ছাড়িয়ে নিতে পারে না নিজেকে। ঠোঁটের খুব কাছাকাছি এসে রামিম থেমে যায়। কানের কাছে মুখটা নিয়ে বলে, তুই আমাকে বিয়ে না করলে রামিম মরে যাবে। তিনি, তুই দেখে নিস। তিনি ছলছল চোখে তাকায় রামিমের দিকে। অন্ধকারে কেউ কাউকে দেখতে পায় না, আর চোখের পানিও না। এই জন্য রাত ভালো লাগে। কাঁদলে কেউ দেখতে পেত না। বিষণ্ণতাগুলো অন্ধকারে চাপা পড়ে থাকে। পাত্রপক্ষ আবার দেখতে এসেছে তিন্নিকে। কয়েকটা ছেলে ভালো ছিল, তবে তিন্নিকে বিয়ে করে অস্ট্রেলিয়া নিয়ে যাবে, সেজন্য মানা করে দিয়েছেন কামরুল সাহেব। মেয়েকে এক নজর দেখতে না পারলে কি লাভ হলো? এতদিন আগলে বড় করে। এবারে ছেলেটা বেশ ভালো। তিথি এসে তিন্নিকে সাজিয়ে দিয়েছে। ছেলেটা দেখতে শুনতে বেশ ভালো। নাম কবির, বিএসসি ইঞ্জিনিয়ার। ভালো চাকরি করে, বেতনও ভালো, বয়সও কম। এবার আর কোনো সমস্যা নেই। ছেলেপক্ষ দেখে চলে যায়। কামরুল সাহেব কিছুটা খুশি। মিষ্টি হাতে রামিমের রুমে ঢুকে। রামিম শুয়ে শুয়ে বই পড়ছিল। কামরুল সাহেব বলল, রামিম নেই, মিষ্টি খা। রামিম সরাসরি উত্তর দেয়, তোমাদের খুশির খবর, তোমরা মিষ্টি খাও। আমার মিষ্টি খাওয়ার কোনো কারণ নেই। রামিম, তিন্নির বিয়ে ঠিক হয়েছে, আশা করি কোনো ঝামেলা করবি না তুই। যদি করিস তবে আমার মরামুখ দেখতে হবে তোকে। পারবি তো বাবার লাশ কাঁধে তুলতে? রামিম থমকে যায়। কামরুল সাহেব চলে যেতেই দরজা আটকে কাঁদতে থাকে রামিম। এছাড়া আর কি করার আছে? কামরুল সাহেব খুব একটা কঠিন চাল চেলেছেন। পাকা খেলোয়াড়রা কখনো কাঁচা চাল চলে না। কামরুল সাহেব জানেন এবার আর রামিম কোনো সমস্যা করবে না। রামিমের এবার আর কিছু করার নেই। ইট সিমেন্টের দেয়ালে এবার পাথর দিয়ে আরেকটা বাঁধন দেওয়া হয়েছে। হাতুড়ি দিয়ে সেটা ভাঙা সম্ভব না। তিনি রুমে এসে রামিমকে হুট করে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। রামিম আজ শক্ত করে জড়িয়ে ধরে না, সারিয়ে নেয় নিজেকে। তিনি অবাক চোখে দেখে রামিমকে। ছেলে ভালো, তোকে অনেক ভালো রাখবে, বিয়েটা করে নি। তিনি ফোপিয়ে কাঁদে, কথা বলতে পারে না। রাত হয়, রুমের আলো নিভে যায়। পাশাপাশি রুম, রুম দুটোর মাঝখানে একটি দেয়াল, লম্বা খাড়া একটি দেয়াল। দুপাশে কাছে দুজন, তবু কেউ বলবে না ভালোবাসি। কান্নার পানি বরফ ঠান্ডা হলে হয়তো ওপাশের জন বুঝতে পারত সে কাছে। সকাল, একটা অনিন্দ সুন্দর সকাল। গরমকাল, কুয়াশা নেই, ঠান্ডাও নেই। মাথার ওপর বৈদ্যুতিক পাখা ঘুরছে। জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো প্রবেশ করছে রুমে। ঘুম ভেঙে যায় তিন্নির। মেয়েটাই এ বাড়িতে সবচেয়ে বেশি অসহায়। রামিম তবু তিন্নিকে বলতে পারে সে তাকে ভালোবাসে, কিন্তু তিন্নির হাত পা বাঁধার সাথে মুখটাও সে বলতে পারে না নিজের মনের অব্যক্ত কথাগুলো। কেটে যায় আরও কিছু সকাল। তিন্নির বিয়ের দিন ঘনিয়ে আসে। রামিম ছেলেটা অসহায়ের মতো শুধু তাকিয়ে দেখে তিন্নিকে। কান্না মিশ্রিত চোখে গলা ভারী করে একটা দীর্ঘশ্বাস ফেলে সিগারেট টান দেওয়া ছাড়া কিছু করার নেই তার। মানুষ মাঝে মাঝে কিছু পরিস্থিতিতে পড়ে যায় যেখানে দুইটা উপায় থাকে। একটা হলো পারবো না, আরেকটা তুই করিস না। তুই করিস না কথাটা অনেক বড় একটা শর্তের বিনিময়ে হয়। এমন একটা কথা যেটাকে অমান্য করা যায় না। অমান্য করলেই কয়েকটা মানুষের জীবন নষ্ট হয়ে যাবে। এ থেকে নিজের কষ্টটা মেনে নেওয়াটাই উত্তম মনে করে মানবজাতি। তবে বিবেকহীনরা অন্য দলে, তারা একবার যা ভাবে তাই করবে। ছাদে দাঁড়িয়ে আছে তিথি আর রামিম। তিথি একটা কথা বলেছে রামিমকে, খুবই ছোট একটি কথা, তবে কথাটার প্রতিক্রিয়া থেকে যাবে সারা জীবন। কখনো হয়তো ক্ষত হয়ে জ্বলবে, আবার কখনো আগুন হয়ে পোড়াবে।
কখনো বা বরফ শীতল অনুভূতি দিবে। রামিম জানে না কোনটা হবে, তবে রামিমের উত্তর একটাই, তিন্নি ছাড়া আমার জীবনে কেউ আসবে না। তিথি আজ কান্না করে না, হাস্যজল একটা মুখ নিয়ে মনে মনে বলে, রামিম তুই সত্যি তিন্নিকেই ভালোবাসিস, আমি তোর কেউ না। তিথি চলে যায়। কিছু গল্পের সমাপ্তি এভাবেই হয়ে যায়, কিছু গল্প থেকে যায়, জ্বালায় পোড়ায়, কাদায় ভাবায়, আবার হাসায়। কখনো কখনো এমন মনে হয় যে একটা কিডনি নেই, বাম পাশটা খালি। কখনো বা মনে হয় আমার হৃৎপিণ্ড ডান পাশে। এরকম হাজারো ভাবনায়, কল্পনায় থেকে যায় কিছু গল্প। রামিম দুদিন হলো বাসায় ফিরে না। শিহাবের বাড়ি থাকে। শিহাব রামিমের বন্ধু। বাড়ি না ফেরার কারণ নিশ্চয়ই অজানা নয় কারণ। রামিমের এত কোলাহল ভালো লাগে না, এত মানুষজন, এত ভিড়, কেন এত মানুষ বাড়িতে? দিনের গায়ে হলুদ, আজ কাল বিয়ে। এত তাড়াতাড়ি যে বিয়ের ডেট পড়ে যাবে সেটা কেউ ভাবেনি। তবে তিনিকে তাদের এতটাই পছন্দ হয়েছে যে এত তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা। কামরুল সাহেব খোঁজ নিয়ে শিহাবদের বাড়িতে আসেন। রামিম চিটপটাং হয়ে শুয়ে শুয়ে সিগারেট টানছিল। কামরুল সাহেব রুমে প্রবেশ করেন। রামিম অবাক হয় না, সিগারেটও ফেলে না। কেউ আসেনি এমন একটা ভাব করে রামিম। কামরুল সাহেব রাগান্বিত হয়ে দ্বিতীয়বারের মতো রামিমের গায়ে হাত তোলেন। চর খেয়ে চোখ থেকে চশমাটা খুলে মেঝেতে পড়ে গেছে। রামিম মুচকি এসে কামরুল সাহেবের পিছু পিছু যায়। সে জানেও না কেন মারল, সিগারেট খাওয়ায় নাকি বাসায় না যাওয়ায়। অবশ্য বাসায় না থাকলে তারই ভালো, এমনটাই ভাবে রামিম। রামিম পিছু পিছু হাঁটে আর ভাবে, আমি তোমার কথা রাখবো বাবা। বাহ, বাড়ি তো বেশ ভালোই সাজিয়েছে। আজ রামিম তিন্নির বিয়ে হলে কতই না ভালো হতো। দুজনেই আজ হাসতো, একে অপরকে দৌড়ে হলুদ লাগাতো। কখনো আলাদা হতে হতো না তাদের। আগের নিয়মেই চলতো তাদের বৈবাহিক জীবন। কেউ কাউকে ওগো শুনছো ডাকতো না, ডাকতো রামিম এদিকে আয়। রামিমও হয়তো রাগ করে ঝগড়া করতো না। তিনি ভুল করলে চুল টেনে দৌড়ে দিত। দুটো বাচ্চা সবসময় বাচ্চায় থেকে যেত। কিন্তু আজ বুকে কষ্ট চেপে হাসি মুখে দেখতে হচ্ছে তিন্নির বিয়ের কাজ। কারণ সমাজ কি বলবে। রামিম বাসায় আসার পর আর বাইরে বেরোনি। ধোঁয়ায় কেসে ওঠে রামিম। দম বন্ধ হয়ে আসে তার। জানালা খুলে বিছানায় গা এলিয়ে দেয়। কয়েক মুহূর্ত পরে ঘুম। তিনি পাশে বসে আছে, কাঁদতে কাঁদতে মুখ ফুলিয়ে ফেলেছে। গায়ে থেকে হলুদের গন্ধ আসছে। মাদকতা আবার কাজ করছে রামিমের। নাজদিন বেগম মূর্তি ন্যায় দাঁড়িয়ে আছেন। দরজার পাশে কামরুল সাহেব পানির মগ আর বালতি নিয়ে রহিমা কাকি বসে আছেন। টুনি এ ঘরে আসবে না, তার আবার অসুস্থ মানুষের অ্যালার্জি। বাকি শুধু রোস্তম মিয়া, সেও এসে যাবে কিছুক্ষণের মধ্যে, তাহলে পরিপূর্ণ। রামিম চোখ খুলে তিন্নিকে দেখে আবার চোখ বন্ধ করে ফেলে। তিন্নি মেয়েটা বলতে গিয়েও বলতে পারে না, বাবা আমি রামিমের সাথে থাকতে চাই, ওকে বিয়ে করতে চাই। রামিম কিন্তু ঠিকই বলেছিল, কেউ মানেনি, না তিন্নি না কামরুল সাহেব। মানিয়ে নেওয়াটাই ভালো। তবে রামিমের কি হবে? ছেলেটার কষ্টে সবচেয়ে বেশি কষ্ট পায় তিন্নি। একবার কি বলা যায় না, রামিম তোকে অনেক ভালোবাসি, তোর থেকেও বেশি, নিজের থেকেও বেশি। আমাকে নিয়ে চলে যা অনেক দূরে, যেখানে কোনো সমাজ নেই, নেই কোনো মানুষ, যেখানে কেউ জানবে না তুই আমি দুজন ভাই বোন। রামিম ঘুমের ঘরে বলে ওঠে, তিন্নি চল পালাই, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। তুই আমার না হলে আমার জীবন বৃথা। তিনি শব্দ করে কাঁদে। কামরুল সাহেব দরজা ছেড়ে নিজের রুমের দিকে পা বাড়ান। রহিমা কাকি আঁচলে মুখ ঢেকে বেরিয়ে যান। নাজদিন বেগমও চলে যান। এই সময়টা একান্তই দুজনের, রামিম তিন্নির। তিনি সহ্য করতে পারে না। কয়েক ফোঁটা পানি গাল বেয়ে রামিমের ঠোঁটের ওপর এসে পড়ে। নোনা পানির স্বাদ পায় রামিম। তবে সে গভীর ঘুমে আচ্ছন্ন, এসবের কিছু মনে থাকবে না তার। যদিও ঘুমিয়ে মানুষ দেখতে পেত, তবে লুকানোর কিছু থাকতো না। আপন মানুষটা যে তার মুখের দিকে তাকিয়ে চোখের জল ফেলছে সেটা জানা যেত। মাথার পাশে বসে কান্না করার চাইতে মনে হয় ভালোবাসি বলাটা বেশি সহজ ছিল। শুধু রামিম, তিন্নি নয়, ভালো নেই এই পরিবারের কেউ। সেই হাসি ঠাট্টা আনন্দ কোনোটাই নেই। মানুষগুলো কেমন যেন মৃত। এই মানুষগুলোর আচরণে পরিবর্তন এসেছে টুনিওরও। আগে মেয়েটা অনেক দুষ্টুমি করতো, এখন গম্ভীর থাকে। আসলে ছোটরা বড়দের দেখেই শিখে। এই মেয়েটাই হয়তো বড় হয়ে একদিন বলবে, প্রেম ভালোবাসা ভালো না, এসব করলে মানুষ মারা যায়, বাইরে ভেতরেও। তারপর চশমাটা খুলে আড়ালে চোখ মুছে ভাববে রামিম আর তিন্নির কথা। বড় আজব লাগে, তাই না? পৃথিবীর নিয়মই এটা না, পৃথিবী না প্রকৃতি। রামিমের ঘুম ভাঙে। উঠে বসে সে। রুমটাতে একটা বাজে রকমের গন্ধ আসছে, সহ্য হচ্ছে না। তবে ক্ষণিক পরে বুঝতে পারল তার মুখ থেকে বেরোচ্ছে গন্ধটা, মাথা ঝিমঝিম করা গন্ধ, মাদকতার গন্ধ এমনই। পাশে বসে দেখে তিন্নি পাশে বিছানায় মাথা রেখে আধশো অবস্থায় ঘুমিয়ে আছে। মেয়েটা তো সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না। এই গন্ধ কীভাবে সহ্য করেছে কে জানে। রামিম রুম স্প্রে মেরে তিন্নির গালে হাত রাখে। একটা চুমু আজ খেতে হবে, নইলে ইচ্ছেটা অপূর্ণ থেকে যাবে রামিমের।
যদি অবৈধ, তবে বৈধ কিছু তো কেউ মানল না, এতটুকুতে ক্ষতি কি? রামিম তিন্নির কপালে একটা চুমু খায়, দীর্ঘ একটা চুমু। দম নেয় না রামিম, শ্বাস বন্ধ করে রাখে আর ভাবে, যদি এভাবে মৃত্যু হয়ে যেত তবে কত না ভালো হতো। দম ফুরিয়ে যায়, না চাইলেও নিঃশ্বাস নেওয়া হয়, অথচ এভাবে শ্বাস বন্ধ করে শেষ নিঃশ্বাসটা ফেলতে পারলে সব দুঃখ ঘুচে যেত। রামিম ব্রাশ হাতে নেয়, আরেকবার তিন্নির দিকে তাকিয়ে মুচকি আসে। এ হাসি আনন্দের নয়, শত বেদনা মিশ্রিত না পাওয়ার হাসি। এ হাসি বিজয়ী নয়, কিছু মানুষের মন রক্ষাতে পরাজয় স্বীকার করা হাসি। ওয়াশরুমে যেতেই তিন্নি চোখ মুছে। ঘুমায়নি সে, জেগেছিল। ভালোবাসাটা মিথ্যা নয়, মিথ্যাই সমাজের নিয়ম। দুটো মানুষ এতটা ভালোবাসে নিজেদের, কিন্তু সমাজ বলে ভাই বোনের আবার ভালোবাসা কিসের? পৃথিবীর ধ্বংসের সময় হয়েছে, নইলে কিসব এসব দেখতে হয়? কিন্তু পৃথিবীতে যে অহরহ পরকীয়া হচ্ছে, একজনের বউ 10 জনের সাথে শারীরিক সম্পর্ক করছে, আবার একজনের স্বামীও কত মেয়ের সাথে শারীরিক সম্পর্কে আবদ্ধ হচ্ছে। সমাজে এটা নিষিদ্ধ নয়, গোপনে সবই চলছে। আর এদিকে ভাই বোন না হওয়া সত্ত্বেও দুটো মানুষকে পৃথিবীর সর্বোচ্চ সাজাটা দেওয়া হচ্ছে। তিন্নি মেয়েটার খুব ইচ্ছে হচ্ছে রামিমকে নিয়ে পালানোর। কাল বিয়ে, আজ এসব চিন্তা ভাবনা কোনোভাবেই মাথা থেকে নামাতে পারছে না তিন্নি। মায়া বেড়ে গেছে ছেলেটার প্রতি। তিন্নি ভাবে শেষ মুহূর্তে একটা অলৌকিক কিছু হোক, মিলে যাক দুজনে। রাত হয়েছে, বাড়ি ভর্তি মেহমান, নিচে সবাই আড্ডা দিচ্ছে, কত আনন্দ করছে সবাই। কামরুল সাহেবকে দোতলা থেকে লক্ষ্য করে রামিম, সে অনেক খুশি। সবার খুশি মাটি করে দিয়ে তিন্নিকে নিয়ে পালাবে না সে। এই পরিবারে হাসি খুশিটা বজায় থাকুক। রামিম না হয় সবার হাসির কারণ হয়ে নিজে কেঁদে যাবে, তবে এ বাড়িতে কয়েকজন মানুষের মুখে হাসি নেই। রোস্তম মিয়া, নাজনীন বেগম আর রহিমা কাকি। তিনি তো ভীষণ ব্যস্ততা, শাড়ি গহনা আর নানা রকম জিনিস নিয়ে সে ব্যস্ত হয়ে গেছে। এত মানুষের মাঝেও রামিম আজ একা, এটাই একাকিত্ব। আশেপাশে পুরো পৃথিবী থাকতে যখন মনে হয় আমি একা, আসলে সেটাই একাকিত্ব। খালাতো ভাই বোনেরা এসেছে, রামিমকে জোর করে ছাদে নিয়ে গেল। মদ্যপান এ বাড়িতে নিষিদ্ধ নয়। কোনো বড় অনুষ্ঠানের সময় বিলেত থেকে আনানো হয় কয়েক বোতল মদ। এবারও এসেছে, তারই 2 বোতল নিয়ে ছাদের গেট লাগিয়ে দিল শোভন, অনিক আর রাহাত। এই ছেলে 3টাকে রামিমের খুব একটা পছন্দ না, তবে আজ বড় আপন মনে হচ্ছে। ওরা 3 জনে 1 বোতল খোলে, রামিম একটা খোলে। শোভন অবাক না হয়ে পারে না। আগেবার যখন এসেছিল তখন হাফ গ্লাস খাওয়ার আগেই পড়ে গিয়েছিল রামিম, আজ পুরো বোতল খুলে নিল। ওসব ভাবার সময় নেই, নেশার জিনিস সামনে রেখে এত কিছু ভাবতে হয় না। সব ভাবনা দূর করার জন্যই তো এসব। গুড়গুড় করে মেঘ ডাকে, হঠাৎ বৃষ্টি নামলে ভালোই হয়। রামিম ছেলেটার চোখের পানি কেউ দেখবে না। মাথা ভারী হয়ে আসে 4 জনের। ছাদে 4 হাত পা ছড়িয়ে 4 জন চারদিকে শুয়ে আছে, আর মনের অব্যক্ত কথাগুলো গড়গড় করে বলে যাচ্ছে এক একজন। নেশার ঘরে মানুষ সত্য কথা বলে, তবে সকাল হলে এসব কিছু কারোই মনে থাকবে না। সকাল হয়, রন্টি মামা বউসহ এসেছে। রামিম আরেকবার কামরুল সাহেবের দরজায় কড়া নাড়ে। হাসি মুখে দরজা খুলে দেয় কামরুল সাহেব। কিছু লাগবে বাবা? হ্যাঁ বল। আমার তিন্নিকেই চাই। পায়ে ধরে ফেলে রামিম। আজ না হলে কোনোদিন নয় বাবা, 2টা মানুষের জীবন নষ্ট করে দিও না। তিনি কখনো ভালো থাকবে না আমাকে ছাড়া। কামরুল সাহেব রাগান্বিত কণ্ঠে জবাব দেন, তিনি কখনো বলেছে তোকে ও আমার পছন্দের ছেলেকে বিয়ে করবে আর সুখেই থাকবে? তিনি বলেনি, তবে পাছাড়, এটা কখনো সম্ভব না। তিনি এসে দাঁড়ায় কামরুল সাহেবের পাশে। সেও জবাব দেয়, রামিম এসব পাগলামি করে লাভ নেই। আমি তোকে ভাইয়ের মতোই দেখেছি সবসময়। বিয়েটা ভাঙিস না, আমি হাত জোর করছি তোর কাছে। অবাক হওয়া ছাড়া আর কিছু করার থাকে না রামিমের, যার জন্য নিজের আত্মসম্মান জেদ সব ভুলে এসে দাঁড়ালো। সেই বলল, ভাইয়ের মতো? আর কিছু বলার থাকতে পারে তার? তিনি বেশিক্ষণ দাঁড়ায়নি সেখানে, কথাটা বলে রুমে চলে গেছে। আজ কান্না করার উপায় নেই, বাড়ি ভর্তি মানুষ। কিছুক্ষণ পর হয়তো ছেলেপক্ষের লোকও চলে আসবে। হতে পারে কিছু মানুষের জীবনের সমাপ্তি আজই। হঠাৎ করে বাড়িটা হইচই মেতে উঠল। সাউন্ড বক্সের সাউন্ডটা আরও বেড়ে গেল। সবাই দৌড়ে গেল গেটের সামনে। ছেলেপক্ষের লোক চলে এসেছে। কামরুল সাহেব এতটা অবুঝ নন, তিনিও যে রামিমকে চায় সেটা তার অজানা নয়। তবুও সে কিছু বলছে না, এখন আর সময় নেই। বিয়েটা হতেই হবে, নইলে যে মান সম্মান কিছু থাকবে না তার। ওদিকে মানতে কষ্ট হলেও সত্যি তিনি কাছে না, মেকআপ নষ্ট হবার ভয়ে। তার কান্না পাচ্ছে ভীষণ, তবুও কাছে না। এত সুন্দর করে সেজেছে সে, সব নষ্ট হয়ে যাবে যে। আসলে মেয়ে মানুষকে বোঝা কঠিন। রামিম শেষবারের মতো তিন্নির রুমে আসে। চোখের দিকে তাকাতেই চোখ নামিয়ে নেয় তিন্নি। তিন্নি, বল, চল পালাই। কেউ মেনে নেবে না আমাদের। আমি জানি তুই আমাকে ভালোবাসিস, কেন এমন করছিস? রামিম, আমি তোকে ভালোবাসি না। এই পরিবারে শুধু আমি আব্বুকেই ভালোবাসি, তার কথা অমান্য করতে পারবো না আমি। তিন্নি, আমি। কথাটা শেষ করতে দেয় না তিন্নি।
রামিমকে বের হয়ে যেতে বলে। অসহায়ের মতো রামিম তাকায় তিন্নির দিকে। আজ সে ব্যর্থ, কারো কাছে মূল্য নেই রামিমের ভালোবাসার। না বুঝলো কামরুল সাহেব, না বুঝলো তিন্নি, তবে কে থেকে কি হবে। পৃথিবীর তার আপন বলতে পরিবারের লোকগুলোই তারা, সবাই আজ মুখ ফিরিয়ে নিয়েছে। কেউ কি বুঝছে না রামিমের অনেক কষ্ট হচ্ছে। দরজার পাশে দাঁড়িয়ে কামরুল সাহেব তাদের কথোপকথন শুনেন, তবু সে তার সিদ্ধান্তে অটল। দুইটা মানুষ যে ভেতরে জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে সেদিকে কোনো খেয়াল নেই তার। শুধু বাইরেরটায় ঝলমল করছে সেটাই দেখছেন তিনি। বিয়ের কাজ চলছে, আশেপাশে অনেক মানুষ, কিন্তু তিন্নির চোখজোড়া একজনকেই খুঁজে চলেছে। কিন্তু রামিম তো নেই, সে তো এতটাও শক্ত নয়। সে নিজের চোখে দেখতে পারবে না তিন্নির বিয়ে। মেয়েটাকে বড্ড ভালোবাসে যে রামিম। রামিম কোথায় তা কেউ জানে না, স্বয়ং লেখকও জানে না। এ সময় কামরুল সাহেবের মনে কি চলছে কে জানে। তবে তিন্নির চোখ ঝাপসা হয়ে আসছে। সে বারবার তাকাচ্ছে এদিক ওদিক, কোথাও রামিম নেই। কাজী সাহেব এসেছেন বিয়ে পড়াতে, বারবার বলছেন কবুল বলতে। সেদিকে তিন্নির কোনো ভ্রুক্ষেপ নেই। চোখের সামনে ভেসে ওঠে পুরনো স্মৃতিগুলো, মনে পড়ে যায় রামিমের কথাগুলো। উঠে দাঁড়ায় তিন্নি, বিয়েটা করছে না সে। কামরুল সাহেবের সামনে গিয়ে বলে, বাবা আমি বিয়েটা করতে পারলাম না, এর চাইতে যে মরে যাওয়া ভালো। কামরুল সাহেব কিছু বলে না, তবে সে নিজেও জানে না কেন জানি তার ঠোঁটের কোণে অস্ফুট একটা হাসি চলে আসে। তিনি দৌড়ায় রামিমের রুমে। বাইরে থেকে দরজা নক করে তিন্নি, দরজা খুলে না। ধাক্কা দিতেই দরজা খুলে যায়, তবে ঘরে রামিম নেই। বিছানার উপর পড়ে আছে একটা চিরকুট। তিনি বিছানায় বসে চিরকুটটা হাতে নেয়। ওদিকে বাড়ির হইচই থেমে গেছে। ছেলেপক্ষের লোকজন রাগ করে নানান কথা বলে চলে যাচ্ছে। যাবেই বা না কেন? এত কিছুর পর মেয়ে বলল বিয়ে করবে না। হঠাৎ তিন্নির বুক কেঁপে ওঠে, হাত থেকে কাগজটা পড়ে যায়। দরজার পাশে এসে দাঁড়ায় কামরুল সাহেব। তিনি আপাতত কোনো কথা বলছেন না, তবে বুঝতে পারছেন সবই। তিনি খুশি, কারণ অনেক ভাবার পর তিনি বুঝতে পেরেছেন রামিমার তিনি দুজন দুজনের পরিপূরক। এদের একে অপরকে ছাড়া কেউ ভালো থাকতে পারবে না। কি আসে যায়, সমাজ কি বলল তাতে? বাঁচবে বা কয়দিন? সেলিমের মুখে যদি হাসি নাই দেখতে পেল, তবে কিসের ভালো থাকা এই পৃথিবীতে? তিনি থমেরে বসে আছে, কোনো কথাই বলছে না। কামরুল সাহেব চিঠিটা হাতে নিয়ে পড়তে শুরু করেন। প্রিয় বাবা, আশা করি ভালো আছো। অবশ্য তোমার ভালো থাকার জন্যই আমি চলে যাচ্ছি। আমি জানি এতক্ষণে তিন্নির বিয়েটা হয়ে গেছে। তুমি এবার খুশি তো বাবা? জন্মের পর থেকে আজ পর্যন্ত তোমার কোনো কথা ফেলিনি আমি। তবে তুমি কখনো আমাকে আদর করনি। সারাটা জীবন আমাকে অবজ্ঞা করে গেছো। মনে আছে তোমার? তুমি তিন্নিকে কোলে নিয়ে স্কুলে যেতে, আমি পাশে তোমার শার্টের কোনায় চোখ মুছতাম। তোমার হাতের আঙ্গুল ধরেও কোনোদিন স্কুলে যাওয়ার সৌভাগ্য আমার হয়নি। বাবা মনে পড়ে কি তুমি রোজ খাবার টেবিলে বসে তিন্নিকে খাইয়ে দিতে? জানো, আমার খুব ইচ্ছা হতো তোমার হাতে খাবো, কিন্তু সেটাও কোনোদিন হয়ে ওঠেনি। আমি অসহায়ের মতো শুধু চেয়েই দেখতাম। তখন এত কিছু বুঝতাম না, তবে এতটুকু বুঝতাম তোমার আমাকে পছন্দ না। তুমি রোজ অফিস থেকে ফেরার সময় তিন্নির জন্য চকলেট আনতে, কই কোনোদিন তো আমাকে চকলেট দাওনি। কখনো তো অফিস থেকে ফিরে আমাকে কোলে তুলে একটা চুমো খাওনি। সবসময় তিন্নিকেই আদর করেছ। আমি ওর আশেপাশে থাকতাম যাতে আমাকে একটু আদর করো। কি দোষ ছিল আমার বাবা, কেন এমন করতে? তারপর একটু বড় হলাম, বুঝতে শিখলাম তোমার আমাকে পছন্দ না। আমি তোমার থেকে দূরে থাকতাম। তখনও কষ্ট হতো, কখনো মুখ ফুটে বলতে পারিনি। আজ বললাম, কারণ এটাই শেষ কথা। বাবা, এত কিছুর পরও না আমি তোমাকে ভালোবাসতাম। তাই তিন্নির ব্যাপারটা বলেছিলাম তোমাকে। ভেবেছিলাম হয়তো এই ইচ্ছাটা পূরণ করবে। আর তিন্নি, তোর হয়তো বিয়ে হয়ে গেছে। যাই হোক, তোকে অনেকটা ভালোবাসতাম। মনে পড়ে একদিন স্কুল থেকে আসার সময় তোর পায়ে কাঁটা বেঁধেছিল। আমি সেদিন নিজের পা ব্লেড দিয়ে কেটে তোর সাথে খুঁড়িয়ে হেঁটেছিলাম। তোর কাছে কাছে থাকতাম সব সময়, কারণ তোকে আমি ভালোবাসতাম। কখনো বলা হয়নি, তবে বাসতাম। তুই আর বাবা দুজনের কাছেই গিয়েছি আমি। কেউ বুঝিসনি আমার কষ্টটা। তুইও স্বার্থপরের মতো একা করে ফেললি আমাকে। যাই হোক, ভালো থাকিস, সুস্থ থাকিস। আর পারলে পাগলটাকে ভুলিস না। আমি কোথায় যাচ্ছি জানি না, হয়তো এটা এই পৃথিবীতে আমার শেষ দিন। তবে এতটুকু বলতে পারি, আমি মরে গেলে আমার লাশটা ওই কামরু সাহেব দেখতে পাবেন না। তার কাছে মান সম্মানটাই সবার আগে। আম্মুকে দেখে রাখিস। আর টুনিকে পড়ালেখা করাবি, ওকে উকিল বানাবি। আমার শেষ আবদারটা রাখিস। জানি এখন আর ভালোবাসি বলার অধিকারটা নেই, তবুও বললাম ভালোবাসি। আপাতত পরিবেশে শান্ত। কামরুল সাহেব আজ কাঁদবেন, বেশ আয়োজন করেই কাঁদবেন। তিন্নি মেয়েটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। নাজনীন বেগম শব্দ করে কান্না করছেন। এই বাড়িতে আর কোনোদিন সুখ আসবে না। বাড়িটা আজ মরে গেল। রামিম চলে গেছে 2 বছর হলো।
তিনি এখনও দরজার পাশে বসে থাকে রামিম ফিরবে বলে। সত্যি কি ফিরবে? ছেলেটাকে হারিয়ে কামরু সাহেব ভালো থাকতে পারেনি। মেয়েটারও এই অবস্থা দেখে তিনি আর নিতে পারেন না, তারও ইচ্ছা হয় মাঝে মাঝে সবাইকে ছেড়ে চলে যেতে। এই পরিবারটিকে নিজ হাতে হত্যা করেছেন তিনি। তিনি রোজ কল্পনায় ভাবে রামিম আসবে, এসে দরজায় নক করবে, সে খুলে দিতেই তিন্নিকে জড়িয়ে ধরবে রামিম। রাত হলে লাইট জ্বালিয়ে ঘুমানোর অপরাধে কান মলে দিবে। খাবার টেবিলে বসে পা ছোঁয়াছুঁয়ির প্রতিযোগিতা হবে। বিকেল হলে ছাদে বসে আড্ডা দেওয়া হবে। আর একটা মেয়ে হবে, তাদের নাম হবে সুকর্ণা। মেয়েটাকে নিয়ে প্রথম রামিম যাবে জিরু বাবার কাছে। তিন্নি কিছুটা রাগ করবে, তবে আবার রাগ কমে যাবে মেয়েটার হাসিতে। রাত হলে মেয়েটাকে পাশে রেখে মেয়ের বাবার বুকে মাথা রেখে ঘুমাবে তিন্নি। এরকম শত কল্পনায় তার দিন কাটে। রামিম আসবে, অবশ্যই একদিন আসবে। সত্যিই কি আসবে? নাকি দেয়াল ভাঙতে না পেরে দেয়ালের নিচে চাপা পড়ে মারা গেছে রামিম? হয়তো রামিম আসবে, নয়তো না। এই গল্পের সমাপ্তি স্বয়ং লেখকও জানে না। কিছু গল্প চলতে থাকুক কিভাবে, আমি কি সমাপ্তি লেখার। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।